নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের তারাদের কথায় যে ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন তার সম্বন্ধে আলাদা করে পরিচিতির বোধহয় কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে রয়েছেন চন্দনদা। নমস্কার। আগে একটু জিজ্ঞেস করি যে মানিক বাবুর মেঘ এই মুহূর্তে সারা বিশ্বে চর্চিত। ব্যক্তি চন্দন সেন মানিক বাবুকে কেমন করে দেখেন? উনি ওনার মতো। আচ্ছা। ওর ওই মানুষটার কিচ্ছু যায় আসে না। ওর দুটো জিনিসেই যায় আসে, সেটা হচ্ছে এই পৃথিবীতে ওর সহপ্রাণী একদম এবং প্রকৃতি। এই দুটো বিষয়ের সঙ্গে উনি থাকেন। এই দুটো বিষয়ের বাইরে ওই একটু পড়াতে গিয়েছিলেন, কিন্তু ওখানে সন্ধেবেলা লেডিগিনি পেতেন। আচ্ছা। কোনটা বেশি জরুরি ছিল, পড়ানো না লেডিগিনিটা? সেটা এমনই এক অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল যে কাজটা চলে যাওয়ার পর গিয়ে সন্ধেবেলায় গিয়ে লেডিগিনি দোকানে দাঁড়িয়ে লেডিগিনি কিনেছে। সুতরাং এই লোকটা আমাদেরই চারপাশে প্রচুর আছে। আমার মধ্যেও অনেক সময় মানিকবাবুর অনেক রকমের স্ট্রেক আছে, আপনার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। তো সুতরাং মানিকবাবুর মতো আদ্যন্ত প্রেমের একটা গল্প, এবং প্রেমটা মেঘের সঙ্গে, তাই তো? হ্যাঁ, ওই যা হয় আর কি, একটা নিটোল প্রেমের গল্প বলতে যা বোঝায় মানিকবাবুর মেঘ হচ্ছে সেইটা। আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এত চর্চা এই ছবিটা নিয়ে, যেখানে আমরা বারে বারে শুনতে পাই বাংলা ছবি দেখার জন্য নাকি হল ভরে না, সেখানে মানিক বাবুর মেঘ জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে একটা আমি প্রথম থেকেই যে শব্দটা উচ্চারণ করছি ভীষণভাবে চর্চিত। তো এটা গিয়ে কোথাও একদম নতুন পালক বলা চলে বাংলা সিনেমার মুকুটে। দেখুন, আমি তো অভিনয় করেছি, সুতরাং আমার পক্ষে আপনি রেসপন্স আপনি তো নিশ্চয়ই খবরাখবর পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন এবং হল ভিজিট করছেন। আপনি যারা ছবি দেখছেন, যারা ছবি সম্বন্ধে চর্চা করেন, যারা ছবি বানান, অভিনয় করেন, তাদের কাছে এটা একটা এমন ছবি যে ছবি দীর্ঘদিন হয়নি, যা আমাদের একটা পরিচয় ছিল, বাংলা সিনেমার একটা বা সিনেমার নিজস্ব যে ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ অনুযায়ী দৃশ্য এবং কাব্য, সংলাপ ইত্যাদি ইত্যাদি, দৃশ্যের ভূমিকা ক্রমশ আমাদের বাংলা ছবিতে সরতে 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 দু একটা বাংলা ছবি নিশ্চয়ই হয়েছে যে ছবিগুলোতে দৃশ্যের খুব বড় ভূমিকা থেকেছে, নৈশব্দের বড় একটা ভূমিকা থেকেছে, কিন্তু খুব বেশি হয়নি। যারা দেখছেন এবং যারা, আমি আবার বলছি, যারা বানান, রোজকার ছবি বানান থেকে শুরু করে সাধারণ দর্শক, তাঁদের কাছে এই সিনেমাটা ভীষণ পছন্দের সিনেমা হয়ে দাঁড়িয়েছে। এইটুকু। আপনার উত্তরে আমার অনেকগুলো প্রশ্ন। একটা হচ্ছে, আপনি বললেন যে আপনি নিজেকে অনেকটা মানিক বাবুর সাথে অনেক ক্ষেত্রে রিলেট করতে পারেন। আমিও হয়তো পারবো। আপনি বাস্তব জীবনে ভীষণভাবে ভীষণভাবে প্রকৃতি নিয়ে থাকতে পছন্দ করেন। সেই জায়গা থেকে কি আপনার মনে হয়েছে যে এই চরিত্রটা করতে অনেকটা সুবিধা হয়েছে, বা এই চরিত্রের মধ্যে ঢুকে যেতে পেরেছেন, তাই জন্য আজকে এত চর্চিত বিভিন্ন স্তরে? দেখুন, অভিনেতা হিসাবে আমার কাজ হচ্ছে চরিত্র নির্মাণ, এবং সেই চরিত্র নির্মাণ নির্দেশকের ভাবনা অনুযায়ী। তো সুতরাং সুবিধা বা অসুবিধের কোনো জায়গা নেই। আমি এই ছবিটি যখন প্রথম শুনলেন, 26 বছরের ছেলে এসে যখন পড়ে, তখন আমি বেশ অবাক হয়েছিলাম, কারণ আসলে সে গল্প এবং এই স্ক্রিপ্ট এই দুটোই লিখে ফেলে 23 বছর বয়সে। আচ্ছা। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যে খুব
সাধারণ মাপের ভাবনার মানুষের নয়। এই ছেলেটির শরীরের যা বয়স তার মাথার মাথার বয়স বয়সটা এক নয় একদম। এবং এ যেভাবে ভাবে সেভাবে আমি আমার আশপাশের মানুষদের খুব কম ভাবতে দেখেছি। অথচ কি বলা উচিত, কোনো দেখানেপনা নেই। আচ্ছা। আর খুব স্বাভাবিকভাবে আসে, মানে ও যখন কথা বলে ওর ভাবনাগুলো খুব স্বাভাবিকভাবে আসে। এবং অভিনন্দনের সঙ্গে আপনি আড্ডা মারতে বসে যখন শেষ করবেন, করে বাড়ি যাবেন, তখন মনে হবে এই কথাগুলো তো আমিও জানতাম, কিন্তু আমার মাথায় আসেনি কেন। হ্যাঁ, মানে খুব সহজ সরল বিষয়টাই বোধহয় তুলে ধরার চেষ্টা করে। হ্যাঁ, ওর ওই ভীষণ ইন্টেলেকচুয়াল জার্গন টার্গন এসব একদম ওর পছন্দ হয় না। আচ্ছা। ফলত ও যে ছবিটা করেছে সেই ছবিটা আমার সারথি দুবার দেখেছেন, আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বার দেখতে চেয়েছেন। আমাদের দীর্ঘদিনের বন্ধু, কিন্তু বাড়িতে উনি কাজ করেন, কাজ করেন, মাঝখানে অন্য জায়গাতেও গিয়ে কাজ করেন। তিনি ছবিটা দেখার 3 দিন বাদে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই জায়গাটা ওরকম ছিল না, ওই জায়গাটা এরকম ছিল না। তো আমি এটা উদাহরণ হিসাবে বললাম এই কারণের জন্য যে বোঝাই যাচ্ছে যে এদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবনার স্তর কোথায়। একদমই। অথচ এদের কোথাও অসুবিধে তো হয়ইনি, ঠিক। দ্বিতীয়বার তারা ছবিটাকে দেখতে চেয়েছে। সুতরাং আমার মনে হয় এটা আপামর জনসাধারণের, সব ধরনের মানুষের দেখার মতো ছবি। 23 বছরে যে লিখেছে অভিনন্দন, আমি বলছি যে 26 বছর। অবশ্য আমি আপনাকে বলছি যে এই হল ভিজিট করতে করতে আমি সপ্তম দিনে শুধু একটি ইয়াং কাপলকে বেরিয়ে যেতে দেখেছি। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কাউকে কিন্তু কোথাও বেরোতে দেখিনি। আমরা জিজ্ঞেস করেছি যে লোকজন বেরিয়ে যাচ্ছে, এটা আমি করেছি, প্রডিউসার্স বা ডিরেক্টর কেউ করেননি, এটা আমি করেছি। তাতে প্রত্যেকে বলেছে না, কেউ তো বেরোয় না, কোনো অসুবিধা হচ্ছে না। এবং পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশিরভাগ, শেষের 2 মিনিট ছাড়া। এই ভাবনাটা কোত্থেকে, মানে যখন আপনি শুনেছিলেন প্রথম স্ক্রিপ্টটা? এটা আপনার উচিত হচ্ছে ডিরেক্টরকে। হ্যাঁ, আরেকটা বিষয় আমি যেটা জানতে চাইছি যে যখন আপনি শুনলেন প্রথমে এটা, তখন মনে হয়েছিল যে পরিচালক কেন মুখ্য ভূমিকায় আপনার কথা ভাবছে? এটা নিয়ে ওদের একটা গল্প আছে। ওরা প্রথমে হিন্দিতে করবে ভেবেছিলেন, তারপর হিন্দির বহু লোকের সঙ্গে কথা বলে সেই সিনেমাটাকে সিনেমা হতে হবে আর কি, মানে এটা ওটিটি নয়, সিরিয়াল নয়, এটাকে একটা সিনেমা হতে হবে, এটা ওদের প্রাথমিক বিষয়। তো দেখা যাক, মানে এটা। আপনার কি চিত্রনাট্যটা বেশি মনে হয়েছিল যে নাকি মুখ্য ভূমিকায় অভিনয় বা এরকম একটা চরিত্রে অভিনয় করাটা অনেক বেশি মনে হয়েছিল যে এটাই অভিনয় করলে, যখন আপনি প্রস্তাবটা পেলেন? একটা তো চিত্রনাট্য বটে থাকে, কিন্তু মুখ্য ভূমিকায় আপনাকে সাধারণ মানুষ একদম অন্যভাবে দেখবে, সেইটাও কি কোথাও মনে হয়েছিল যে এটা একটা? না না, আমার এসব কিছু, আমি এত কম আমি সুযোগ পাই যে আমার এত কিছু মনে হয়নি। আমার একটাই জিনিস মনে হয়েছিল যে আমরা যে এখন আমাদের যে ছাত্রাবস্থা, সেই ছাত্রাবস্থার একটা অন্যতম বিষয় থাকে, বেশি নম্বর পাওয়ার একটা সুযোগ হয়, যে তুমি মানে আমরা যাকে বলে থাকি হচ্ছে অনুচ্চারিত সংলাপ কত ভালো বলতে পারো, তার উপর নির্ভর করবে তুমি অভিনয়ের কতটা কি বুঝেছো, কতটা কি বোঝোনি, এবং নৈশব্দের বাংময়তা কতটা তৈরি করতে পারো, তার উপর অভিনেতার মানে আমাকে আমার মাস্টারমশাইরা তার উপরে নির্ভর করে মার্কস দেবেন। এবং আমার ছাত্রাবস্থার একটা অন্যতম আমার শিক্ষার জায়গা এইটা হলো যে আমি এই 12 দিন ধরে ছবির শুটিংয়ে একটা শিখলাম, এবং আশা করছি ভবিষ্যতে এই যে শিক্ষাটা পেলাম বা শিখলাম, এর আগে 2-1টা টেলিফিল্মে
আমি এরকম একটা সুযোগ পেয়েছিলাম যেখানে অভিনেতাকেই হাজার হাজার সংলাপ তৈরি করতে হয়। আচ্ছা। স্ক্রিপ্টে শুধু তার একটা কিউ থাকে, একটা মুখ থাকে, অভিমুখ থাকে, বাকিটা অভিনেতাকেই তৈরি করতে হয়। তো এটার জন্য অভিনেতারা 300 বছর 400 বছর অপেক্ষা করে বসে থাকতে পারে। তো আমি যখন এই সুযোগটা পেয়েছিলাম তখন চেষ্টা করেছি একটা, যে আমি এত কম সুযোগ পেয়েছি। এই ছবি আন্তর্জাতিক স্তরে একটা আলাদা মাত্রা দিয়েছে। তো কোথাও মনে হয়েছে আপনার যে পরিচালকরা আপনাকে ঠিকভাবে এক্সপ্লোর করতে পারেনি? কখনো কোনো আক্ষেপ আছে? না, আমার আক্ষেপ নেই। এই কারণের জন্য আক্ষেপ নেই, এক তো আমি বরাবরই একটা জিনিস মনে করে থাকি যে একজন নির্দেশক তিনি কাকে চাইবেন তিনি তো একটা দেখতে পান, একটা এই ধরনের মানুষ দেখতে পান, এবং তাদের কখনো মনে হয়নি যে এই ধরনের মানুষ যাদের যাদের মনে হয়েছে তারা আমাকে নিয়েছেন। অঞ্জন দত্ত নিয়েছেন, প্রভাত রায় নিয়েছেন, লীনা গাঙ্গুলি, একদম, শৈবাল ব্যানার্জি, টেলিভিশন সিরিয়ালের মানুষজন, তাদের মনে হয়েছে আমাকে নেওয়া যায়। কিন্তু ফিচার ফিল্মের মানুষদের বহু সময় মনে হয়নি। আর আরও একটা কারণ আছে, শুধুমাত্র তাদের দোষ দিয়েও লাভ নেই। সেটা হচ্ছে আমি থিয়েটারে একটু বেশি সময় দিয়ে থাকি, আমি থিয়েটারে বাঁচি, তো আমি থিয়েটারে বেশি সময় দিয়ে থাকি, কিন্তু সেটাও খুব বড় কারণ নয়। কিন্তু আমার কোনো আক্ষেপ নেই এই কারণের জন্য যে তারা মনে করেননি যে আমার মতো দেখতে একটা লোক দরকার বা আমার মতো অভিনেতা দরকার, দেননি। এটা তো আমার আক্ষেপ করে কোনো লাভ নেই। কোনো আক্ষেপ নেই না, আক্ষেপ করে কি লাভ? এই যে বৃষ্টি হচ্ছে না, দিনের পর দিন ধরে আমরা প্রকৃতি ধ্বংস করার ফল। যখন প্রকৃতি ধ্বংস হচ্ছিল তখন আমি কোথায় বসেছিলাম? এখন আক্ষেপ করে আমি কি করব? ঠিক, এই দুটো এক নয় যদিও, কিন্তু আমাকে তাদের যদি প্রয়োজন হয় নেবেন, প্রয়োজন নয়। চন্দন সেনের এই সম্মানটা পেতে কি কোথাও দেরি হলো? মানে আমার মনে হচ্ছে যে বড় পর্দার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে, যেখানে আপনি বারবার বলছিলেন যে অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় পরে ঋত্বিক ঘটক, তারপরে সম্ভবত মধ্যিখানে বুদ্ধদেব দাশগুপ্ত আছে না একটা ছবিতে বোধহয়, মানে সেটা এডিনবারা ফেস্টিভ্যাল। হ্যাঁ, তো যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেরি হয়ে গেল নাকি মনে হচ্ছে আগামী দিনে আরো অনেক কাজ করা বাকি রয়েছে সেখানে আরো? না না, আমি লক্ষ্য করে দেখেছি এরকম যখন হটে তখন তারপরে কিচ্ছু হয় না, মানে তা কিচ্ছু হয় না। যেমন আমি আপনাকে বলছি, সুদীপ্তা তো ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেত্রী, একদম একদম। তারপরের 10 বছর কি হয়েছে? ঠিক, থিয়েটারে ওর অভিনয় দেখে মনে হচ্ছে ওর আর কোথায় যাবে, ওর সিলিংটা শেষ হবে কোথায়, কোথায়। এই সেদিনকেই হাসতে হাসতে বলছিল যে তুমি জানো যে তোমার আমার 25 বছর পূর্তি হবে বাড়িওয়ালির এই সামনের বছর। আচ্ছা, 2005-এ। এবং সেই বাড়িওয়ালি কিন্তু একসময় আলোড়ন ফেলে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তারপরে সত্যি সুদীপ্তাদির সেভাবে দেখা যায় না বড় পর্দা। একদম, সুদীপ্তাকে তারপর কোথায় ব্যবহার করলো? সুদীপ্তার মতন অভিনেত্রীকে কোথায় ব্যবহার করলো? এছাড়া সারা বিশ্ব জুড়ে এরকম প্রচুর। কিন্তু আপনি তো অনেক অভিজ্ঞ, কোথায় সমস্যার জায়গাটা কোথায় কি মনে হয়? আবার বলছি, মানে আপনাকে না হয় পছন্দ হয়নি, নেয়নি সেটা, কিন্তু সুদীপ্তাদি যেহেতু আপনি বললেন, নামটা তুললেন, সুদীপ্তাদির তো অভিনয় নিয়েও কোনো প্রশ্ন উঠবে না, তাহলে সেখানে সুদীপ্তাদিকে তারপরে 10 বছর দেখা যায়? সুদীপ্তাকে জিজ্ঞেস করতে। না বলছি এরকম ভালো অভিনেতাদের দেখা যাচ্ছে না কেন? মানে কি করে বলবো, যারা নির্দেশক, যারা প্রযোজক, তারা মনে করছেন যে এদের দরকার নেই। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে রিফিউজি সিনেমার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, এটা আমি শুনেছি, আপনি বলেছিলেন আমায় নাও না কেন, তখন বলেছিলেন নাটকে বেশি সময় দাও। তো সেটাই, নাটক থেকেই তো একজন অভিনেতার, মানে আমি বলছি যে এখন অনেক হয়তো সহজ হয়ে গেছে পথটা, কিন্তু একটা সময় তো নাটক করা যারা অভিনেতারা ছিলেন তারাই তো বড় পর্দায়। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে 95 সালের পর থেকে বা 2000 সালের পর থেকে সারা বিশ্ব জুড়ে এই ভুবনায়নের যে পুঁজির দাপট, ঠিক,
পুঁজির ভাষায় কথা বলতে গেলে, যেমন ধরুন আপনি নেওয়া না নেওয়া বলছেন, আজকের তারিখে ডেটাটা একটা খুব জরুরি জায়গা হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান, ঠিক ঠিক। আজকের তারিখে বম্বেতে ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমায় তারা দেখার চেষ্টা করছে যে কার ফলোয়ার বেশি, ওকে, সেই অনুযায়ী তাকে নিচ্ছে। মানে তার সুতরাং তাকে নিলে ওই এরা সব দেখতে আসবে, ফলত ওনার বিক্রি হবে। ফলত পুরো বিষয়টা হয়ে গেছে 2000 সালের পর থেকে গোটা পৃথিবীতে, সেটা হচ্ছে যে বিক্রয়যোগ্য কিনা, এবং বিক্রয়যোগ্য যদি না হয় তাকে আস্থা করে ফেলে দাও, মানে গার্বেজ করো। আমেরিকানরা বলে সেখানে দক্ষতা, সেখানে অভিজ্ঞতার কোনো জায়গা না। এই তো বলছি তো, মানে একটা লোক রিল করে, সোশ্যাল মিডিয়া, একদম আমি সেটাই আপনাকে বললাম, রিল করে একটা লোক তার কত 2 লক্ষ না 2.5 লক্ষ বা 3 লক্ষ ফলোয়ার আছে, তাকে কাস্টিং করা হচ্ছে। তো সুতরাং এখানে সুদীপ্তা চট্টোপাধ্যায় নয়, ও কি যেন চক্রবর্তী বা খরাজ মুখার্জি, সুভাষিস দা বাদ যান কেন, বা শাশ্বত চ্যাটার্জি, একদম এদের কোনো মূল্য আছে কি? কারণ এরা যদি বিক্রয়যোগ্য হন, শঙ্কর চক্রবর্তী, সুভাষিস মুখার্জি, এরা বিক্রয়যোগ্য যদি না হন তাহলে এদের ফেলে দাও, গার্বেজ করে দাও। তা সুতরাং বিষয়টা যখন এরকম একটা স্তরে চলে গেছে, তখন এখানে আক্ষেপ করে কি হবে? ঠিক, মানে এর জন্যই কি সিঙ্গল স্ক্রিন মানে এখন আর তেমন দেখা যায় না, বা বাংলা ছবি লোকে বলে যে দেখতে দর্শক আসে না। কিন্তু আমি যদি মানিক বাবুর মেঘ দেখি, প্রচুর, আপনি হল ভিজিট করছেন, প্রচুর মানুষ যাচ্ছে, এবং আর এই সপ্তাহটা বোধহয় শেষ, সেক্ষেত্রে আচ্ছা অন্যান্য জায়গায়, তো সেক্ষেত্রে তো ভালো ছবি হচ্ছে, দেখতে আসে না এটা তো, মানে ভালো ছবি দিলে দর্শক তো দেখতে আসবে। ভালো, দেখুন মানিক বাবুর মেঘ, এই সিনেমাটা যে হয়েছে, এটা হতে পেরেছে তো হচ্ছে বোধায়ন মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায়ের জন্য। ঠিক, তারা এই ছবিটাকে বানিয়ে লাভ করবেন কিনা, মানে অর্থ উপার্জন হবে কিনা, এবং কত অর্থ উপার্জন হবে, তার অঙ্কটা ভাবেননি। হ্যাঁ, এর পরের যদি আপনারা ওদের পরের যে ছবিটা করেছে হুইসপারাস, সেটা যদি দেখেন, সেটা দেখলে আপনি মনে করবেন এরা পাগল, অনেক টাকা এদের খরচা করতে হবে, সেই জন্য এই ছবিটা করেছে। আচ্ছা, এরপরে আর একটা ছবির জন্য, সেটা আমি শুনলাম, একটি মারাঠি ছেলের ছবির জন্য এবার বোধায়ন মুখোপাধ্যায়, মোনালিসা মুখোপাধ্যায়ের না, ওরা জানে যে আমরা অন্যত্র রোজগার করব। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা ছবির ব্যবসা করতে আসেন, তারা কি কেবলই ছবির ব্যবসা করেন? তা তো নয়, একদমই নয়। তারা তো অন্যত্র আরো ব্যবসা করে রোজগার করেন। আদত কথা কিছুদিন আগে আমি দেখতে পেলাম, অপু মানে শাশ্বত চট্টোপাধ্যায় একখানা ইন্টারভিউতে, যে অবাঙালি প্রযোজকরা মানের ক্ষতি করেছেন। আমি ওর কথার সঙ্গে সম্পূর্ণ আমি একমত নই। তার কারণ হচ্ছে, আপনি যদি গিরিশবাবুর আমল থেকে দেখেন, এমনকি আমাদের বাংলা ছবির পর্যায়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে প্রচুর অবাঙালি প্রযোজকরা এসেছেন। কিন্তু ওই যে আবার বলছি, সেখানে একটা না সম্মানজনক বিষয় ছিল, যে উনি একজন সৃষ্টিশীল মানুষ, সুতরাং আমার ভরসা আছে, আমি যে লগ্নিটা করছি সেই লগ্নি সবই যে আমাকে ফেরত পাবো তার কোনো মানে নেই, কিন্তু পাবো। এই ভদ্রলোক খুব চেষ্টা করছেন আমার টাকা ফেরত দিতে, এমন নয় যে এই ভদ্রলোক টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছেন। আর উল্টো দিকে নির্দেশকরাও জানতেন যে দর্শকের কাছে কি ধরনের ছবি তৈরি করে পৌঁছতে হবে। দেখুন, বাঙালির আত্মপরিচয় হচ্ছে 18 শতক 19 শতক। এবার সেইটাকে
মুছে দেওয়ার জন্য উঠে পড়ে শাসক শ্রেণী লেগেছে, যাতে বাঙালির এই 18 এবং 19 শতকের পরিচয়টা যাতে মুছে যায়। ফলত সেই সাংস্কৃতিক আধিপত্যের চাপ এই সিনেমার ক্ষেত্রেও পড়েছে, এবং তার ফলে বাংলা ছবি সাউথ ইন্ডিয়ান ছবির বেশি, হ্যাঁ, হিন্দি, সাউথ ইন্ডিয়ান ছবির কপি হিন্দিতে তার কপি করে বাংলা করছেন, এবং এমন সমস্ত ডিরেক্টর তারা বাংলাও স্পষ্ট বলতে পারেন না। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে তো পারি। খুব হতাশ আপনার গলায় একটা সুর পেলাম। একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছে না, করছে, কারণ আমি বলছি যে এই তো অনির্বাণ তো প্রমাণ করে দিয়েছে, শুধু বাংলা নাটকে আমাদের যা যা নাটক আছে সেই নাটকগুলো চলচ্চিত্রায়িত করলে অন্য এই যে ব্যবসা ট্যাবসা নিয়ে বলছে না, সেটাও হবে। তার কারণ এই যে আজকের তারিখের এই যে ঝাঁ চকচকে চেহারা এটাই পেতে হবে, এবং আপনাদের মানিকবাবুর মেঘ যেটা বলছিলাম, মানে সাদা কালো, সেটাতে ঝাঁ চকচকেই যে শুধু মানুষকে আকর্ষিত করে এমনটা নয়। কিংবা আপনি এ কথাটা কিছু কিছু লোক বলছে, সেটাও হতে পারে যে যেহেতু এই ঝাঁ চকচকে নয়, হঠাৎ করে একটা ফ্রেশনেস এসছে, সেই জন্য ছবিটার বিক্রি হচ্ছে। সেটাও বলছে লোকে, যে খালি ঝাঁ চকচকে দেখে যাচ্ছি। যেমন আমাদের টেলিভিশন সিরিয়ালে মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি, দর্শককে, যে আমরা বন্ধ করে দিয়েছি ক্লস্ট্রোফোবিক লাগে বলে। আপনাদের আউটডোর বলে কিছু হয় না, খালি একটা ঘরের মধ্যে কথা বলেন কেন? তাকে তো বোঝানো যাচ্ছে না যে এটা তো শিল্পকর্ম নয়, এটা একটা কারখানা। আমি যে কারণের জন্য সবসময় বলি যে এটা একটা কারখানা, এবং আমরা সম্পূর্ণ তো শ্রমিক এবং দিনমজুর। আমার এই যে আজকে কাজ নেই বা বেশ কিছুদিন হলো নেই, এবং আগামীতে কবে কাজ পাবো, হ্যাঁ একটা সিনেমা পেয়েছি অবশ্য, সেই যে 4-5 দিন আছে, ওই কদিনই আমরা টাকা পাবো। এবং বাংলা ছবিতে অন্তত আমার বিরিয়ানি খাওয়ার মতন টাকা হয় না। যাদের হয় তাদের হয়, আমার হয় না। আমি এখনো ওই বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারিনি আর কি। সেটা আমার সমস্যা, আর কারো সমস্যা নয়। এবং 62 বছর বয়সে পৌঁছে গেছি, আর সময় আছে বলে আমি খুব একটা মনে করি না। আবার কিছু কিছু লোক বলে আর তোর প্রয়োজনই বাকি না, আমার প্রচুর প্রয়োজন আছে, আমাকে জঙ্গলে যেতে হবে। খুব ভালো ছবি আমি দেখেছি, ফ্রেমবন্দি করেন খুব সুন্দর, মানে সেই জন্যই বললাম যে মানিকবাবুর সাথে বোধহয় আপনার বাস্তব জীবনের অনেক মিল আছে। হ্যাঁ আছে তো, প্রত্যেকটা মানুষের সাথে আছে। মানিকবাবু, আপনি সিনেমাটা দেখতে দেখতে আমার নিজের ভীষণভাবে মনে হয় ঠিক সাহিত্যের মতো। একটা সাহিত্য পড়তে বসলে মনে হয় না এটা আমার কথা বলছে, ঠিক। মানিকবাবুর মেঘ দেখতে বসলে আমার মনে হয় কখনো না কখনো কারণ না কারো মনে হবে এটা তো আমি, আমার গল্প, আমি এটা এইটা একটা খুব বড় জায়গা আর কি সিনেমাটার। আর আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, সেটা হচ্ছে নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? বার্তা মানে অনেক কিছু শেখার আছে, আপনি অনেকের ইন্সপিরেশন, সেই জায়গায় তো নিশ্চয়ই। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, তারা নাটক করছে, তারা আগামী দিনের স্বপ্ন দেখছে। না, প্রথম যে জিনিসটা মাথা থেকে বার করার দরকার আছে, আপনার নাচের জন্য একজন মাস্টার লাগে, গানের জন্য একজন মাস্টার লাগে, অঙ্কর জন্য মাস্টার লাগে, ফুটবলের কোচ লাগে। আপনি তো হঠাৎ করে আজকে মোহনবাগান মাঠে গিয়ে বলতে পারেন নাই দাদা আমি পাড়ায় খুব ভালো খেলি, আমি একটু খেলবো। তাহলে লাগে, কিন্তু একটা জেনারেল পারসেপশন আছে সবার মধ্যে যে অভিনয় করার জন্য কোনো শিক্ষার দরকার নেই। আদতে আর একটা মানুষ হয়ে উঠতে হবে, এইটাই যে ঘটনা তুমি নও। কারণ আজকে যেই মুহূর্তে আমি
কাউকে বলি যার নাম অমল, তাকে যদি আমি বিমল বলে ডাকা শুরু করি, কেন সে রেগে যায়? একদম। আজকে আমার নাম চন্দন, আমাকে মানিকবাবু নামটা বলা হয়েছে, তাহলে চন্দন নয় তো সে? এইটা তো এমনি এমনি তৈরি হবে না, এইটার জন্য একটা শিক্ষার দরকার। এবং আমি 2-4 জনকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা ভাই, তোমাদের কি মনে হয় বিশ্বের শ্রেষ্ঠ স্কুলগুলোতে 3 বছর ধরে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কি সুড়সুড়ি দেয় না করে কানের ময়লা পরিষ্কার করে? কি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মাত্র 2 ঘন্টা ছুটি, মাঝখানে ওই একটু চা খাওয়ার জন্য, একটু টিফিন খাওয়ার জন্য, একটু লাঞ্চ খাওয়ার জন্য, কি করে এরা? আমি শুধু একটি ছেলে আমাকে বলেছিল যে, আমি তুমি কি জানো যে 6 মাস ধরে মরা শিখতে হয়? কত রকম ভাবে মরা আছে, আত্মহত্যা করা, ছুরি খেয়ে মরা, গুলি খেয়ে মরা, প্রচন্ড যন্ত্রণার মধ্যে অসুস্থ হয়ে মরে যাওয়া, এই এত রকমের যে মৃত্যু আছে, এইগুলো যে শিখতে হয় তুমি জানো? এবার সে খুব অবাক হয়েছিল, কিন্তু অবাক হয়ে লাভ নেই তো। গোড়াতেই যদি মাথার মধ্যে ঢুকে যায় যে এই অঙ্ক, ফুটবল, নাচ, গান, ইংরেজি, এদের যেমন মাস্টার লাগে, তেমনি অভিনয় শিখতে গেলেও মাস্টার লাগে, একজন শিক্ষক লাগে, যিনি ওই অন্য আর একটা মানুষ হয়ে ওঠার শিক্ষাটা দেবেন। কি করে অন্য আর একটা মানুষ হয়ে উঠতে হয়। মানে স্বাভাবিক, এই তোমার নাম পাল্টে গেলে যদি তুমি এত ক্ষেপে যাও, তাহলে যে চরিত্রে অভিনয় করছো সে তোমাকে এসে মাঝরাত্রিরে এসে খোঁচাবে না যে এই আমি তো তোর মতো করে বাঁ হাত নাড়ি না, তুই বাঁ হাত নাড়ছিস কেন? ওটা তো আমি নই, তুই। কবে আমি হব? এইটাই আমরা শিখেছি আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে, এবং সারা বিশ্ব জুড়ে সবাই এই কথাগুলোই বলার চেষ্টা করেন। আপনিও নতুন প্রজন্মকে একটা আভাস দিলেন যে শিক্ষাটা খুব প্রয়োজন। হ্যাঁ, কিন্তু তাদের তো তারা যে পরিমণ্ডলের মধ্যে বাস করছে না, সেই পরিমণ্ডল তাদের সেই শিক্ষা দিচ্ছে না। তাদের যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার চুল, মেকআপ, জামা কাপড়, পেটের ভাঁজ, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কত ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এইটা তাদের শিক্ষাটা এইটা। অনেক কথা জানার বাকি রয়ে গেল, কিন্তু আমাদের সময় একদম শেষ একটা শব্দে যদি জানতে চাই যে আপনার জীবনে মেঘ কি? আমার মা। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো থাকবেন। আবার নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। অনেক গল্প জানা বা শোনা বাকি রইল, শেখার তো কোনো শেষ হয় না, জানারও তেমন কোনো শেষ হয় না। আপনারা দেখতে থাকুন NK TV বাংলা।